আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলেন যে কালকে আমরা একদিন আগে আমরা যেটা পড়ছিলাম, একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি মেজর চ্যালেঞ্জেস আছে যেগুলো আমরা আগে ডিসকাস করছিলাম, কেউ একটু বলেন। ম্যাডাম, আমাদের যে স্কেল, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, জি। তারপরে যে হচ্ছে রেট অফ চেঞ্জ, মোট পাঁচটা না, পাঁচটা মেবি ছিল। আচ্ছা, এই যে এই পাঁচটা ছিল। এখন একটু রিক্যাপ করি যে কেউ একজন বলেন যে স্কেল বলতে কি বোঝায় আর স্কেলের চ্যালেঞ্জেসটা কি ছিল। ম্যাম, স্কেল মানে হচ্ছে এখানে যে একটা মাপ, যে আমরা সফটওয়্যারটা কত জনের জন্য বানাবো, মানে অল্প মানুষের জন্য বা বেশি মানুষের জন্য। মানে এখানে ম্যাম পাবলিকটা বোঝানো হচ্ছে, পাবলিকের স্কেলটা, ইউজারের স্কেল, যেটা ইউজার কত হবে এই সফটওয়্যার, সেটা এই স্কেল মাধ্যমে বোঝানো হচ্ছে। আর কেউ বলবেন স্কেল জিনিসটা কি? ম্যাম, এই স্কেলটা হচ্ছে আমার সফটওয়্যারের সাইজ কতটুকু হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার সফটওয়্যারের ভলিউম কি হবে, আমি কি একটা ছোট সফটওয়্যার বানাচ্ছি নাকি একটা বড় সফটওয়্যার বানাচ্ছি। ছোট সফটওয়্যার উদাহরণ আমি কি দিছিলাম? লাইক আমি যদি একটা ওয়েব পেজ বানাই শুধু নিজের জন্য, সেইটা আর একটা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যে সফটওয়্যার বানানো হয়, দুটার মধ্যে ডিফারেন্স আছে না? জি ম্যাম। কিসের ডিফারেন্স আছে এই দুটার মধ্যে? ম্যাম, পার্সোনাল যেটা বানাবো ম্যাম ওটা হবে ছোট, আর হসপিটাল ম্যানেজমেন্ট যেটা ম্যাম ওটা অনেক বড় হবে, কারণ এটা অনেক জনের জন্য বানাইতেছি। ম্যাডাম, এখানে ওখানে যে ফাংশনালিটি। কোডের লাইন ফাংশনালিটি অনেক হ্যাঁ, ম্যাক্সিমাম থাকে। হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি ম্যাডাম, এটা হচ্ছে আউটপুট আর ইনপুট রিসোর্সের উপর ইয়া করে। আউটপুট এবং হচ্ছে বাই পার্সোনাল মান্থের সাথে রিলেটেড ম্যাডাম। আচ্ছা, আমি যদি কম রিসোর্স প্রয়োগ করে বেশি লাইনের কোড করতে পারি তাহলে আমার প্রোডাক্টিভিটি কি হবে? বাড়বে। বাড়বে। তারপর কোয়ালিটি। কোয়ালিটি আবার মানে হতেও পারে আবার নাও হতে পারে, এটা ডিপেন্ড করবে। কোয়ালিটি কি চ্যালেঞ্জেস, কোয়ালিটির চ্যালেঞ্জেসটা কি? কোয়ালিটিটা হচ্ছে ম্যাম মানে কম রিসোর্স ইউজ করব এবং ভালো করব, ভালো করার ট্রাই করবো এরকম। না, কোয়ালিটি বলতে জাস্ট কম রিসোর্স ইউজ করবেন, রিসোর্সের পার্সপেক্টিভ এটা আসতেছে না। কোয়ালিটি একটা আলাদা এন্টিটি। কোয়ালিটি বলতে কি বুঝছি আমরা, কত রিসোর্স ইউজ করবো সেটা আমরা দেখবো না। নর্মালি কোয়ালিটি বলতে কি বুঝি? মানে কত ইফেক্টিভ, এফিসিয়েন্ট সেটা ম্যাম, মানে কত রিলায়েবল সবকিছু। হ্যাঁ, কতটুকু আমার সিস্টেমটা এফিশিয়েন্ট, কতটুকু অ্যাকুরেটলি কাজ করতে পারতেছে, তার মধ্যে বাগ কেমন আছে। ঠিক আছে। আচ্ছা, কনসিস্টেন্সি। প্রোডাক্টিভিটি আর কোয়ালিটির মধ্যে ব্যালেন্স রাখতে হবে, এটাই হচ্ছে কনসিস্টেন্সি। আচ্ছা, আর হচ্ছে রেট অফ চেঞ্জ বলতে কি বুঝি? ম্যাম, এখানে হচ্ছে 60% হচ্ছে আমার ডেভেলপের ক্ষেত্রে, আর 40% হচ্ছে যখন আমি এটা টেস্ট করব তখন আর কি। কি মানে সফটওয়্যারটা যখন টেস্ট করব ওটার জন্য হচ্ছে 40%, আর যখন সফটওয়্যারটা ডেভেলপ করব ওটা ওটার তো জন্য আপনি হচ্ছে কস্ট বলতেছেন। রেট অফ চেঞ্জ মানে হচ্ছে আমরা যখন সেটা যদি আপডেট করার প্রয়োজন হয় তখন। হ্যাঁ, ভবিষ্যতে যদি আপডেট করার প্রয়োজন হয় বা কোনো ফাংশনালিটি অ্যাড করার প্রয়োজন হয়, তখন যাতে মানে তখন অ্যাড করাটা একটা চ্যালেঞ্জেস। মানে একটা জিনিস অ্যাড করতে গেলে দেখা গেল বা চেঞ্জ করতে গেলে দেখা গেল আমার পুরো সফটওয়্যারটাই কি করলো, নষ্ট হয়ে গেল বা
পুরো সফটওয়্যারটাই দেখা গেল যে আমরা এরকম হয় না যে একটা বাগ ঠিক করতে যায় আমার পুরো সফটওয়্যারের কোড উল্টাপাল্টা হয়ে যায়। সো ওইটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস, যে আমার যখন চেঞ্জ আসবে তখন আমি কতটা ইফেক্টিভলি সেটাকে অ্যাকোমোডেট করতে পারতেছি। আচ্ছা, তো এগুলা নিয়ে আমি বলছি ওই দিন। আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্স কি জিনিস, এটা আমরা আগেই দেখে আসছি, দরকার নেই। আচ্ছা, জেনারেল ইস্যুস দ্যাট এফেক্ট মোস্ট সফটওয়্যারস। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু জেনারেল ইস্যু আছে যেটা হচ্ছে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড, সব সফটওয়্যার সাথে রিলেটেড। আচ্ছা, ফার্স্ট এরটা কি দেখতেছি আমরা, হেটেরোজেনিটি। আচ্ছা, কেউ একজন যদি বলেন হেটেরোজেনিটি বলতে কি বুঝি? কেউ একটু বলেন। ম্যাডাম আইডিয়া নেই। ম্যাম ভিন্নতা আলাদা এগুলো তো বাংলা মিনিং যদি ধরি, আচ্ছা, সেটার জন্য এখানে হেটেরোজেনিটি বলতে কি বোঝাচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে? দেখেন, ধরেন আমার একটা সফটওয়্যার আছে, এখন সেটা আমার বিভিন্ন প্ল্যাটফর্মে চালানো লাগতে পারে। সো ওই জিনিসটা হচ্ছে হেটেরোজেনিটি, যেমন একটা সফটওয়্যারে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে চালাবো বা বিভিন্ন ওএস এ চালাবো, তো এই জিনিসটা হচ্ছে হেটেরোজেনিটি। ঠিক আছে, তো এই যে increasingly systems are required to operate as distributed system across network that include different types of computer and mobile devices. তো আমি different types of computers বলতে বুঝাচ্ছি different OS এ আমার সফটওয়্যারটাকে চালাতে পারা লাগবে। দেন হচ্ছে আমি যদি আমার ওয়েবে কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা ধরেন মোবাইল ডিভাইসের মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে কিভাবে সেটাকে কনভার্ট করতে পারি, এই জিনিসগুলা হচ্ছে ইস্যু আছে। যে আমি একটা সফটওয়্যার জাস্ট একটা সিস্টেমেই ডেভেলপ করলেই হবে না, সেটা হচ্ছে মাল্টিপল সিস্টেমে যাতে চলতে পারে বা মাল্টিপল ডিভাইসে যাতে চলতে পারে, সেটাও হচ্ছে আমাদের দেখা লাগবে। এরপরে হচ্ছে বিজনেস এন্ড সোশ্যাল চেঞ্জ, এটা বলতে কি বুঝি বলেন তো? কেউ একটু বলেন। ম্যাম, এটা হচ্ছে মানে আমার বিজনেস বা মানে আমার পরিবেশের সাপেক্ষে আমার ইমিডিয়েটলি আমার যদি সফটওয়্যারটা আপডেট করা লাগে সেরকম। আচ্ছা, তো আমার বিজনেস নিডের জন্য বা যে কোনো সোশ্যাল কারণে কি হতে পারে, আমার রিকোয়ারমেন্ট সফটওয়্যার যেটা আমি ইউজ করতেছিলাম সেটার রিকোয়ারমেন্টের চেঞ্জ আসতে পারে, সেটা আপডেট হতে পারে। সো এই যে চেঞ্জ গুলা, এই চেঞ্জ গুলো হচ্ছে আমাদের সফটওয়্যারে আনা লাগবে। তো এই জিনিসটাও একটা ইস্যু। এরপর যেটা বলা আছে দেখেন, সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট। তার মানে আমি ধরেন আমার সফটওয়্যার জাস্ট আমি বানাইলাম, সেটা ফাংশন করতেছে, এটা করলেই হবে না, এবং সফটওয়্যারের মধ্যে সিকিউরিটি, রিলায়েবিলিটি এগুলো থাকতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যদি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমি বাটন প্রেস করলাম আর টাকা উঠে আসলো, তো এটা ফাংশন করতেছে যেটা করার কথা। কিন্তু এখানে যদি সিকিউরিটির অভাব থাকে, যদি রিলায়েবিলিটির অভাব থাকে, যে একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজন তুলে ফেলতে পারতেছে, তখন জিনিসটা অ্যাকচুয়ালি পুরো সফটওয়্যারটারই কোনো ভ্যালু থাকে না। সো সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট এটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু। আচ্ছা,
there are many different types of software system and there is no universal set of software techniques that is applicable to all of this. ঠিক আছে, তো যেটা বললাম যে সফটওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন প্রবলেমকে সলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারি। এখন একটা কোনো ইউনিভার্সাল সফটওয়্যার টেকনিক দিয়ে এর সবগুলাকেই অ্যাকচুয়ালি ডিফাইন করা যাবে না। এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি আছে, বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনিক আছে। যারা সফটওয়্যার ডেভেলপ করবে তারা অ্যাকচুয়ালি দেখবে যে কোন টেকনিকটা ইউজ করলে তাদের সফটওয়্যার সিস্টেমের সাথে অ্যাকচুয়ালি যাচ্ছে এবং তারা ওই সিস্টেমটাই ওই টেকনিকটাই ইউজ করবে। আচ্ছা, এরপরে বলছে যে the software engineering methods and tools used depend on the type of application being developed, the requirement of the customer and the background of the development team. আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যেসব মেথডস আর টুল ইউজ করা হবে সেগুলা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমি কি অ্যাপ্লিকেশন বিল্ড করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে, আমার কাস্টমারের কেমন রিকোয়ারমেন্ট, ঠিক আছে, সে কি আমার পুরো প্রজেক্টটা একবারেই কমপ্লিট করে চায় নাকি সে ধাপে ধাপে চায় যে আমাকে এতটুকু মডিউল বানিয়ে দেন যাতে আমি এতটুকু মডিউল দিয়ে আমার ইনিশিয়াল কাজটা করতে পারি, তারপরে উনি আস্তে আস্তে বলতেছে যে এটাকে আপডেট করে দেন বা বাকি মডিউল গুলো আমাকে পরে ডেলিভার দিলেও চলবে। তো এরকম কিছু জিনিস আছে যে আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট কি। এখন সবগুলা মডিউল যদি আমি একবারে মডিউল হিসেবে চিন্তা না করে সবকিছু একবারে করি তাহলে দেখা যাবে কি আমাদের এক ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড ইউজ করা লাগতেছে। এখন আমি যদি কি করি, ফিচার গুলোকে আলাদা আলাদা মডিউলে করে এক একটা মডিউল একবার বিল্ড করে আমি ডেলিভার করে দেই ইউজারের কাছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথডটা চেঞ্জ হয়ে যাবে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন টাইপ এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং আমার এই দুটোর উপর ডিপেন্ড করতেছে আমি কি মেথড ইউজ করব। দেন ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডেভেলপমেন্ট টিম। এখন ডেভেলপমেন্ট টিম এই অবস্থায় কোন মেথডস বা টুল ইউজ করে অভ্যস্ত, তাদের প্রেফারেন্সেরও একটা ব্যাপার আছে। সো এই সব মিলে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ টুলস এন্ড টেকনিকটা ডিসাইড হয়। আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এই সাবজেক্টটা অনেকটা থিওরি টাইপের, কিন্তু আমরা একটু ট্রাই করি ক্লাসে ইন্টারেক্টিভ থাকার। আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন টাইপ আছে। তো ফার্স্টে যে টাইপটা সেটা হচ্ছে কি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। এখন বলেন তো স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বলতে আপনারা অ্যাকচুয়ালি কিছু বুঝেন কিনা, কোনো আইডিয়া, ইনিশিয়াল আইডিয়া? আচ্ছা, স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন হচ্ছে, ধরেন আমার ডেস্কটপে আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে রাখছি, সেটা জাস্ট আমার ডেস্কটপেই চলবে। তো সেটা জাস্ট আমি একাই ইউজ করব এবং আমার ডেস্কটপেই চলবে। সো এরকম অ্যাপ্লিকেশন হচ্ছে স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। These application system that runs on a local computers such as a PC. They include all the necessary functionality and do not need to be connected to a network. তো যেখানে আমার কি হইতেছে, আমার ডেটা ট্রান্সফার করার কোনো দরকার হচ্ছে না, আমি জাস্ট আমার কম্পিউটারে বসে আমার কাজ করার জন্য সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। কেউ কি আমাকে একটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনের নাম বলতে পারবেন? ফাইল ম্যানেজার উইন্ডোজে যেরকম থাকে। ফাইল ম্যানেজার কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নাকি সিস্টেম প্রোগ্রাম? ও না, সিস্টেম প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড, এক্সেল এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আচ্ছা,
আর ইন্টারঅ্যাক্টিভ ট্রানজাকশন বেসড অ্যাপ্লিকেশন, এটা তো বোঝাই যাচ্ছে এখন, বলেন তো এটা কি? কম্পিউটারেও চলবে বা অন্য ফোনেও চলবে, যে কোনো ডিভাইসে, এটা নাকি ম্যাম? আগেরটা কি ছিল? আমার আগেরটা জাস্ট একটা পিসিতে হ্যাঁ আমি হ্যাঁ চালাচ্ছি, আমার কারোর সাথে ম্যাম যেমন কমিউনিকেট হচ্ছে করা লাগবে অ্যামাজন না। ম্যাম, অ্যামাজন কেন? কারণ এটা তো ম্যাম হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে আপনি কানেক্টিভিটি দরকার আছে, নেট হ্যাঁ, কানেকশন। যখন অ্যাপ্লিকেশন ধরেন আমরা দারাজ ইউজ করতেছি, হ্যাঁ, হ্যাঁ তো ধারা অনেকে ইবেলি। কিন্তু দারাজ ইউজ করতেছে। এখন আমরা যে কাজগুলো করতেছি না, সেটা হচ্ছে ওদের ডাটাবেজে সেভ থাকতেছে, ঠিক আছে? বা আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাকচুয়ালি সবাই ওখানে কানেক্টেড, সেলার বায়ার সবাই কিসের মাধ্যমে কানেক্টেড? ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড। তো এখানে অ্যাকচুয়ালি জিনিসটা যে আমি জাস্ট আমার পিসিতে চালাচ্ছি জাস্ট আমার কাজের জন্য, এমন না। আমি যা করতেছি সেটা হচ্ছে তাদের ডাটাবেসে সেভ হচ্ছে, এবং ধরেন আমি একটা প্রোডাক্ট অর্ডার দিলাম, সেই ইনফরমেশনটা কিন্তু যে হচ্ছে সেলার তার কাছে যাচ্ছে এবং আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। সো এটাই হচ্ছে ইন্টারেক্টিভ ট্রানজাকশন বেসড অ্যাপ্লিকেশনস, application that execute on a remote computer and are accessed by user from their own PC or terminals. This includes web applications such as e-commerce application. বুঝা গেছে? জি ম্যাডাম। ম্যাডাম গুগল ক্লাসরুম, তারপরে জুম, হ্যাঁ এই হ্যাঁ, প্ল্যাটফর্মগুলো হবে? এগুলাও তো হবে। এগুলা তো জাস্ট মানে নেট ইউজ করে আমরা যেগুলো চালাচ্ছি না, যেগুলোতে ইন্টারনেট ইউজ হচ্ছে, ওগুলা তো ইন্টারঅ্যাক্টিভ হবে। তারপর ধরেন ফেসবুক, ফেসবুকে কি হইতেছে? আমরা জাস্ট নিজেদের পিসিতে নিজেদের কাজের জন্য চালাচ্ছি, নাকি আমরা কিছু একটা আপডেট করলে সেটা সবার কাছেই যায়, কিছু একটা পোস্ট করলে সেটা আমাদের সবার ফ্রেন্ডের কাছেই যায়, তাই না? এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ট্রানজাকশন বেসড অ্যাপ্লিকেশনের উদাহরণ। এরপরে আছে হচ্ছে এমবেডেড কন্ট্রোল সিস্টেম। তো এমবেডেড সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যেখানে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দুইটারই কি আছে, উপস্থিতি আছে। যেমন আমি যদি আমাদের এসির কথা চিন্তা করি, তো এসির মধ্যে এসি কে চালানোর জন্য তো সফটওয়্যার আছে, তাই না? সেটা অ্যাকচুয়ালি এসির মধ্যেই ইমপ্লিমেন্ট করা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা ইউজাররা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না। যেমন আমরা কম্পিউটারে কি করি, কম্পিউটারে আমাদের ইউজার ইন্টারফেস আছে, সেখানে গিয়ে আমরা এক একটা প্রোগ্রাম যেগুলো আমাদের দরকার সেগুলাকে হচ্ছে রান করতে পারি নিজের ইচ্ছা মতো। বাট এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা, যে এই হার্ডওয়্যারকে চালানোর জন্য একটা স্পেসিফিক আমার সফটওয়্যার বা কোডিং করা আছে, ঠিক আছে, সেটা শুধুমাত্র ওই সিস্টেমেই চলবে। এখন আমরা এসি কি করতে পারি? জাস্ট অন অফ করতে পারি, আর কিছু করতে পারি? আর কি কোনো ফাংশনালিটি দেয় আমাদের? না ম্যাডাম। কি বললেন? এমবেডেড সিস্টেমটা আপনারা কি বুঝছেন? ম্যাডাম এমবেডেড সিস্টেম বলতে ওই যে আপনার এসি, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, তারপর হ্যাঁ, ওভেন, এই সিস্টেম এগুলা। গুলাতে যেগুলা থাকে। হ্যাঁ, মানে ওই স্পেসিফিক হার্ডওয়্যারের জন্য হচ্ছে প্রোগ্রাম করে দাও, ঠিক আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, so these are software control system that control and manages hardware devices. বুঝা গেছে? Numerically there are probably more embedded system than any other type of system. যেমন আমি যদি বলি ক্যালকুলেটর, ক্যালকুলেটর একটা এমবেডেড সিস্টেম না? জি ম্যাম। এরকম কিন্তু আমাদের যত ডিভাইস আছে যেগুলোতে আমরা কাজ করি সেগুলো হচ্ছে এমবেডেড সিস্টেম, মানে যেগুলো দিয়ে একটা ফাংশনালিটি করা যায়। যেমন ক্যালকুলেটর জাস্ট ক্যালকুলেশনই করা যায়, এসি যেমন জাস্ট এসির কাজ করে, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। তো ব্যাচ প্রসেসিং সিস্টেম নিয়ে কারো আইডিয়া আছে? আচ্ছা, তো ব্যাচ প্রসেসিং সিস্টেম দেখেন, these are business system that are designed to process data in large
batches. They process large number of individual inputs to create corresponding outputs. তো ব্যাচ প্রসেসিং সিস্টেম যা করে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নেয়, ডেটার ব্যাচ নেয় এবং সেই ডেটাকে কম্পিউট করে অ্যাকচুয়ালি আমাদেরকে আউটপুট দেয়। তো ধরেন আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার খুব একটা বেশি না, ধরেন আপনার অনেক বেশি ডাটা প্রসেস করা লাগবে। সো আপনি কি করতে পারেন, আপনার এই যে এতগুলো ডাটা প্রসেস করা লাগবে সেই ডাটাকে আপনি একটা মানে হাই পাওয়ারের কম্পিউটারে দিয়ে আসলেন ব্যাচ হিসেবে, মানে এক গাদা ডাটা দিয়ে আসলেন, বললেন যে এগুলো প্রসেস করে আমাকে আউটপুট দেন। সো এটা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেমের উদাহরণ। এরপরে আছে এন্টারটেইনমেন্ট সিস্টেম। এন্টারটেইনমেন্ট সিস্টেম তো আমরা সবাই বুঝি, তাই না? যেখানে আমরা ধরেন মাল্টিমিডিয়া অ্যাক্সেস পাচ্ছি এই টাইপের। These are systems that primarily used for personal use which are intended to entertain the user. এখানে বলার কিছুই নাই। এরপর হচ্ছে সিস্টেম ফর মডেলিং এন্ড সিমুলেশন। আচ্ছা, কিছু কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা কি করি, সিমুলেশনের কাজে ইউজ করি, তাই না? এখন আপনারা বলেন তো, আপনারা কি নেটওয়ার্কিং কোর্স করে আসছেন? জি ম্যাম, সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করছি। তো প্যাকেট ট্রেসার আমরা ইউজ করছি, সেখানে আমরা কি করি, নেটওয়ার্ক সিমুলেট, বিভিন্ন নেটওয়ার্ক বিল্ড করে সিমুলেশন করি। সো এইটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কি টাইপের, সিস্টেম ফর মডেলিং এন্ড সিমুলেশন। তো অটোক্যাডটা কি এটার মধ্যে পড়বে? অটোক্যাডে সিমুলেশন করা গেলে সেটা পড়বে, যেটাতে সিমুলেশন করা যায় আর কি সেটা। তারপরে আপনারা টিঙ্কার কার্ড আছে। জি ম্যাডাম, ট্রিঙ্কেল ক্যাট। হ্যাঁ, সো যেখানে ধরেন এই যে প্যাকেট ট্রেসারের মতো আমরা কোন একটা জিনিস সিমুলেট করতে পারতেছি, তারপরে ধরেন ওয়্যার শার্ক আছে, এগুলোর মধ্যে করতে পারতেছি। NS3 নাম শুনছেন কিনা জানি না, NS3 যেটা, সেটাও হচ্ছে একটা সিমুলেশন সফটওয়্যার, সিমুলেশন অ্যাপ্লিকেশন এসব। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা কালেকশন সিস্টেম। ডাটা কালেকশন সিস্টেম কি? These are the system that collect data from environment using a set of sensors and send the data to other system for processing. আচ্ছা, সো সেন্সর ডিভাইস বলতে আমরা কিছু বুঝি? ম্যাম, এই যে সিগন্যাল এ করবে যে সেন্সর ডিভাইস হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশের অবস্থাকে সেন্স করতে পারে। যেমন অনেক ধরনের সেন্সর আছে, ধরেন থার্মাল সেন্সর আছে, তাপমাত্রা সেন্স করতে পারে, দেন ধরেন আমাদের সাউন্ড সেন্স করতে পারে। তারপরে আশেপাশে কোনো ধরেন সেন্সরটা আছে, আশেপাশে কেউ মানে হাঁটাহাঁটি করতেছে বা যাওয়া আসা করতেছে, সো মুভমেন্টটা সেন্স করতে পারে। এরকম অনেক ধরনের সেন্সর আছে। যেমন স্মোক সেন্স করতে পারে, যে কোনোখানে যদি ধোঁয়া আর কি দেখতে পায় তো ওইটা সেন্স করতে পারে। এগুলো হচ্ছে গিয়ে সেন্সর। এখন সেন্সর যে ডাটাগুলা কালেক্ট করতেছে, কালেক্ট করে হচ্ছে একটা মানে যার কাছে পাঠানো দরকার প্রসেসিং এর জন্য সেখানে পাঠাচ্ছে। সো এইটা অ্যাকচুয়ালি ডাটা গ্যাদারিং, ডাটা কালেকশন। এখানে সেন্সর যে ডিভাইস গুলা তার উদাহরণ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সিস্টেমস অফ সিস্টেম। দেয়ার আর সিস্টেম দ্যাট আর কম্পোজড অফ এ নাম্বার অফ আদার সফটওয়্যার সিস্টেম। এখন ধরেন একটা সফটওয়্যার আছে যেখানে আমরা আমাদের অন্যান্য সফটওয়্যার গুলোকে রিপোজিটরি হিসেবে রাখতে পারবো, তো ওগুলা হচ্ছে সিস্টেমস অফ সিস্টেমস। আচ্ছা, এরপরে হচ্ছে সাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অ্যাপ্লাইড টু অল টাইপস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইররেসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্স ইউজ। তার মানে যেসব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা আমরা সব ধরনের সফটওয়্যারে ইউজ করব, আমরা কি ডেভেলপমেন্ট টেকনিক ইউজ করতেছি সেটা কোনো কিছু যায় আসে না। যে ফান্ডামেন্টাল গুলো হচ্ছে, সিস্টেম শুড বি ডেভেলপড ইউজিং আ ম্যানেজড and understood development process. Of course, different processes are used for different type of software. আচ্ছা, তো আমাদের সফটওয়্যারটা কি হইতে হবে,
একটা ম্যানেজড অ্যান্ড আন্ডারস্টুড ডেভেলপমেন্ট প্রসেসের মাধ্যমে বিল্ড হতে হবে। যেমন ফার্স্ট ক্লাসে যে আমরা দেখছি সেখানে ম্যানেজমেন্টের খুবই অভাব ছিল, যে ওই যে একটা গাছের সাথে যে দোলনা ঝোলানো ওই কেসে দেখছি ম্যানেজমেন্টের খুবই অভাব ছিল, নিজেদের মধ্যে কমিউনিকেশন ছিল না, কোন ডেভেলপমেন্ট প্রসেস ইউজ করবে সেটার কোনো আইডিয়া ছিল না। সো এখানে কি হচ্ছে, এখানে বলতেছে যে কোন একটা সফটওয়্যার সাকসেসফুলি বিল্ড করার জন্য আমাদের কি করা লাগবে, একটা ম্যানেজ আর আন্ডারস্টুড ডেভেলপমেন্ট প্রসেস লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিপেন্ডেবিলিটি এন্ড পারফরমেন্স আর ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ সিস্টেম। তার মানে কি, আমি যে সফটওয়্যারটা যেসব নিডের জন্য আর কি বানালাম, ঠিক আছে, ওই নিড গুলা হচ্ছে ফুলফিল করতে হবে এবং তার পারফরমেন্স হচ্ছে ভালো হবে। ঠিক আছে, সে আমার মানে আমি ধরেন কোন একটা ইনপুট দিলাম, সে সাথে সাথে ইনপুট নিবে এবং ডাটা প্রসেস করে আমাকে আউটপুট দিবে। এরকম না যে আমি ইনপুট দিয়ে বসে আছি সে ডাটা দিচ্ছে না, এরকম হবে না। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ম্যানেজিং দ্য সফটওয়্যার স্পেসিফিকেশন এন্ড রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। সফটওয়্যার স্পেসিফিকেশন এন্ড রিকোয়ারমেন্ট বুঝতে পারাটা, ঠিক আছে। ওই যে যেমন আমরা তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদের সফটওয়্যার বানাই আমাদের ক্লায়েন্টের জন্য, সেটাই আমাদের মেইন লক্ষ্য, এবং ক্লায়েন্টই আমাদেরকে কি করে, ফান্ড দেয়। তো এখন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি তাহলে কি হবে, আমার পুরা প্রজেক্টটাই একটা মেস হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে where appropriate you should reuse software that has already been developed rather than write new software. এখন ধরেন আপনার একটা এক্সিস্টিং সফটওয়্যার আছে, যেখানে হচ্ছে ধরেন কোন একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার অলরেডি আছে, ঠিক আছে। ধরেন একটা ইউনিভার্সিটির জন্য আপনি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাইছেন, সেটা আপনার অলরেডি আপনার কাছে আছে। এখন একটা কলেজ আসছে আপনার কাছে যে আমাকে একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বানায় দেন, তো আপনি কি আবার সেম কাজ শুরু থেকে স্ক্র্যাচ থেকে করবেন, নাকি আপনার কাছে যে মডিউল গুলো আছে অলরেডি আপনি ইউনিভার্সিটির জন্য বানাইছেন সেই মডিউল গুলো ইউজ করে রিফ্যাক্টর করে আপনি করবেন, কোনটা করবেন? রিফ্যাক্টর করি আমরা। রিফ্যাক্টর করে করলে কি হবে, আমাদের শ্রমটা কম লাগবে, আমাদের টাইম বাঁচবে, এবং একটা জিনিস যেহেতু আমাদের অলরেডি একটা ফ্রেমওয়ার্ক করা আছে, আমরা যদি ওইটাই ইউজ করি, ওইটাই ডেভেলপ করে ইউজ করি, তাহলে আমাদের দেখা যাবে রিসোর্স কনজিউমও কম হচ্ছে। তো যেহেতু কম রিসোর্সে আমরা যদি বেশি কিছু করতে পারি সেটাই আমাদের প্রোডাক্টিভিটি, তো এখানে কি হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। তো এরপরে বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড দ্য ওয়েব তো ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট তো আপনারা করে আসছেন অলরেডি, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এটা নিয়ে আইডিয়া থাকার কথা। তো এখানে কি বলছে, ওয়েব ইজ নাও আ প্ল্যাটফর্ম ফর রানিং অ্যাপ্লিকেশন অ্যান্ড অর্গানাইজেশনস are increasingly developing web-based system rather than local system. তো বোঝাই যাচ্ছে যেহেতু আমরা সবাই কি হয়ে যাচ্ছে এখন ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমের বেশি ইনভলভ হচ্ছে, তো ওয়েব বেস সিস্টেমের মাধ্যমে আমরা সবকিছু হচ্ছে এখন করা ট্রাই করতে, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেমন ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন সার্ভিস পাচ্ছি যেটা আমরা আমাদের কম্পিউটারে লিমিটেড রিসোর্স ইউজ করে করতে পারি না। যেমন আমরা কি করতে পারি, ড্রপবক্স এর যে ডেটাবেস আছে ওখানে আমাদের ফাইলগুলো রেখে দিতে পারি, বা যে কোনো সময় রিট্রিভ করতে পারি, তো এই টাইপের। এরপর বলছে এখানে আরো অনেক কিছু আছে, আমি এগুলো ডিটেলসে যাব না। ওয়েব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনারা আগেই পড়ে আসছেন ওয়েব নিয়ে। আচ্ছা, এখন এখানে একটা ওয়ার্ড আছে অ্যাজাক্স, কেউ আমাদের বলতে পারবেন অ্যাজাক্স কি কাজ করে? আপনি কি পড়ে আসছিলেন? ম্যাম ওয়েব অ্যাপ্লিকেশনে পড়ছি, এটা মনে হয় জেসন থেকে অ্যাজাক্সে কনভার্টেড। কেউ একজন একটু বলেন অ্যাজাক্স কি করে, ওয়েবে যদি কেউ ইউজ করে থাকেন অ্যাজাক্স।
এটা কি মেবি ম্যাম কনভার্টারের কাজ করে এটা। অ্যাজাক্স ইউজ করলে কি হয় অ্যাকচুয়ালি? কেউ ইউজ করছিলেন? ইউজ করেন নাই না? আচ্ছা, অ্যাজাক্স যে ফ্রেমওয়ার্কটা সেটা হচ্ছে ধরেন আমি কোনো কিছু একটা এন্টার দিচ্ছি, হ্যাঁ, ধরেন কোন একটা ইনপুট নিয়ে এন্টার দিচ্ছি, তখন আমার ওয়েব পেজ কি হয়, রিলোড হয় না? রিলোড হয়ে নিউ পেজে যায়, ঠিক আছে। আর অ্যাজাক্স যে জিনিসটা করে, ধরেন এখানে আমার একটা ওয়েব পেজ আছে, আমি এখানে হচ্ছে ইনপুট দিচ্ছি, আমার পেজটা রিফ্রেশ না হয়ে আমার যে আউটপুট গুলো সেখানে নিচে নিচে আসতে থাকে, এইটার কাজ করে হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স হচ্ছে কোন একটা ইনপুট দিলে নতুন পেজে গিয়ে আমাকে আউটপুট দেখায় না, ওই পেজেই দেখায়, রিলোড করা ছাড়া। ম্যাম অ্যাসিনক্রোনাস আকারে। আচ্ছা, এরপরে ওয়েব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে টেকনিক আমরা ইউজ করতে পারবো সেটা আমরা মেইনলি ওয়েব বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সেম টেকনিকই ইউজ করতে পারবো, এখানে ওটাই বলা হয়েছে। এখন আসতেছে কি পয়েন্টস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন দ্যাট ইজ কনসার্নড উইথ, আমরা এতদিন যা পড়ছি সেটার একটা সামারি দেখবো আমরা এখন। Software engineering is an engineering discipline that is concerned with all aspects of software production. ঠিক আছে, এরপরে হচ্ছে essential software product attributes are maintainability, dependability, security, efficiency and acceptability. এই সবগুলো টার্ম কি আমরা জানি, আমরা পড়ে আসছি? ম্যাডাম আচ্ছা, মেইনটেইনেবিলিটি মানে কি? ম্যাম সফটওয়্যারটা মেইনটেইন করা, কখনো যদি কোনো আপডেট দিতে হয় টাইমলি ওইটার আপডেট দেওয়া, তারপর কোনো কিছু অ্যাডজাস্ট করতে হলে সেটা। এরপর হচ্ছে ডিপেন্ডেবিলিটি। এটা আমরা কিসের উপর নির্ভর করে এই সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছি, মানে কি কাজ করবে এটা আছে এখানে? না, এটা না। ডিপেন্ডেবিলিটি হচ্ছে, আমি আগেও বুঝেছি যে আমি যে সফটওয়্যারটা তৈরি করছি সেটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে, সেটার উপর আমি ডিপেন্ড করতে পারতেছি কিনা। এরপর হচ্ছে সিকিউরিটি, যেটা আমি বলছি যে জাস্ট সফটওয়্যার তৈরি করলেই হবে না, আমাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কারণ ব্যাংকের এটিএম এর উদাহরণ দিচ্ছি। দেন ইফিসিয়েন্সি, যত ইফিশিয়েন্ট অ্যালগোরিদম আমি ইউজ করতে পারবো বা যত আমার রিসোর্স কম ইউজ করতে পারবো বা রিসোর্সের ওয়েস্ট যাতে না হয় সেটা দেখা। তারপর অ্যাকসেপ্টেবিলিটি হচ্ছে আমার ইউজার সেটাকে কতটা ফ্রি ভাবে ইউজ করতে পারতেছে, কতটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি বাই দ্য ইউজার। এরপরে হচ্ছে দ্য হাই লেভেল অ্যাক্টিভিটিস অফ স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন এন্ড ইভ্যালুয়েশন আর পার্ট অফ অল সফটওয়্যার প্রসেসেস। তো আমি বলছি যে সফটওয়্যার প্রসেস মডেল অনেক ধরনের আছে, কিন্তু আমরা যে সফটওয়্যার প্রসেস মডেলই ইউজ করে থাকি না কেন, এই যে চারটা আমার স্টেপ বা অ্যাক্টিভিটি, এটা সবখানেই থাকবে, হয়তো একটু ভিন্ন নামে থাকবে বা মার্জ হয়ে থাকবে, বাট এই চারটা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি সবখানেই থাকবে। তো স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন এন্ড ইভলিউশন। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ফান্ডামেন্টাল notions of software engineering are universally applicable to all types of system development. সো ফান্ডামেন্টাল আইডিয়া, যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থিওরি যেগুলো আমরা পড়তেছি, এগুলো অ্যাকচুয়ালি কি সব টাইপের সফটওয়্যারে অ্যাপ্লিকেবল। এরপর হচ্ছে দেয়ার আর ম্যানি different types of system and each requires appropriate software engineering tools and techniques for their development. তো আগে দেখাইছি, the fundamental ideas of software engineering are applicable to all types of software system, একই কথা বলছে আবার। তো
এখন যে জিনিসটা আমরা একটু দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি। ইথিক্স বলতে কি বুঝি আমরা? নৈতিকতা। এখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মানে এটা হচ্ছে তার বিহেভিয়ারাল ভ্যালু আর কি, যে তাকে প্রফেশনাল হতে হবে এবং তাকে এথিক্যাল হতে হবে, তার মধ্যে নৈতিকতা থাকতে হবে এবং সে তার কাজের প্রতি ডিভোটেড থাকবে এবং তাকে প্রফেশনাল হতে হবে। এখন এই যে প্রফেশনাল অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটির কতগুলো জিনিস আছে দেখেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং involves wider responsibilities than simply the application of technical skill. ধরেন আপনি অনেক ভালো টেকনিক্যাল স্কিল আছে আপনার, ঠিক আছে, কিন্তু আপনি কি করেন, আপনি হচ্ছে আপনার টিম মেম্বারদের সাথে কমিউনিকেট করতে পারেন না, বা আপনার হচ্ছে এথিক্স নাই, আপনি হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ বানাচ্ছেন সেটা হচ্ছে মানব জাতির উপকার সাধন না করে ক্ষতি সাধন করতেছে। ধরেন আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন যেটা হচ্ছে ধরেন একটা ব্যাংকের সিস্টেমকে হ্যাক করে ফেলবে, ঠিক আছে, সো এইটা তো অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এথিক্স হওয়া উচিত না। আমাদের এথিক্স থাকা উচিত যে আমরা যে সফটওয়্যার গুলা বানাবো সেগুলা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জন্য, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, তাদের কিসের জন্য, তাদের কনভিনিয়েন্সের জন্য, তাদের প্রবলেম সলভ করার জন্য। বাট আমরা এমন কিছু করব না যাতে কোন একটা গ্রুপের ক্ষতি করি আমরা, ঠিক আছে, যেমন ব্যাংকের ইয়া থেকে হ্যাক করে আমরা টাকা নিয়ে নিলাম, এগুলো তো অবশ্যই আমাদের ইয়া হওয়া উচিত না। আচ্ছা, তো আপনার টেকনিক্যাল স্কিল যদি থাকেও তারপরও আপনার অনেক রেসপন্সিবিলিটি আছে, আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনাকে কমিউনিকেট করতে হবে, টিমের সবার সাথে ভালো বিহেভ করতে হবে এবং আপনার মধ্যে এথিক্স থাকতে হবে যে আমি আমার ক্লায়েন্টের ক্ষতি হয়, আমার কোম্পানির ক্ষতি হয়, অর ম্যানকাইন্ডের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। আচ্ছা, এরপর দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স মাস্ট বিহেভ ইন অ্যান অনেস্ট অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবল ওয়ে ইফ দে আর টু বি রেসপেক্টেড অ্যাজ প্রফেশনাল। ঠিক আছে, তো এই যে এই কোর্সে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার যা যা দরকার, ঠিক আছে, এই সব থিওরি বেসড মনে হলো এই নলেজ গুলো আপনাকে দিচ্ছে যেগুলো আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গেলে আপনাকে প্রফেশনাল ডেভেলপমেন্টে হেল্প করবে। আচ্ছা, তো ইথিক্যাল বিহেভিয়ার ইজ মোর দ্যান সিম্পলি আপহোল্ডিং দ্য ল, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটার মিনিং কি আমরা বুঝি? Anyone? আচ্ছা, আমি বলে দেই। ধরেন একজন আমাদের তো সমাজে অনেক আর কি কাজ আছে যেগুলো আর কি করা যাবে না, লতে বলা আছে, যেমন চুরি করলে বা মানুষকে খুন করলে কি হবে, আমাদের শাস্তি হবে, লতে বলা আছে। এখন অ্যাকচুয়ালি কি ল আছে এইটার ভয়েও কি আমাদের এই যে চুরি ডাকাতি তারপরে ধরেন খুন খারাপি এগুলা কি কমে গেছে এই ল এর থাকতেও? না মিস, ল কি এগুলাকে কমাইতে পারতেছে? পারতেছে না। তো এগুলা কখন পুরাপুরি অ্যাকচুয়ালি চলে যাবে? যখন প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট এথিক্স থাকবে, যে আমার এথিক্স বলতেছে আমি এই কাজটা খারাপ, আমি এই কাজটা করব না। এই এথিক্সটা যদি সবার মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে সমাজে কোনো অন্যায় হচ্ছে না। ঠিক আছে, এখন জাস্ট ল এর মানে আমাকে আইনে এই শাস্তি দেওয়া হবে এই ভয়ে কিন্তু আমাদের এগুলো সমাধান হয় না। এটার রুটটা হচ্ছে নিজের এথিক্স। নিজের এথিক্স যদি ভালো থাকে তাহলে এই প্রবলেম গুলো আসবে না। ল কখনো আপনাকে অন্যায় করা থেকে বিরত রাখতে পারে না,
সে আপনার শাস্তি দিতে পারে, বাট আপনার নিজের এথিক্স আপনাকে অন্যায় থেকে বিরত থাকতে সাহায্য করে। বুঝতে পারছেন? জি ম্যাডাম। এরপরে হচ্ছে ইস্যুস অফ প্রফেশনাল রেসপন্সিবিলিটি। এখন প্রফেশনাল কিছু রেসপন্সিবিলিটি আছে, এগুলা কি জিনিস? ফার্স্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটির মানে বুঝি, কনফিডেন্সিয়ালিটির মানে হচ্ছে গোপনীয়তা। এখন আপনি একটা সফটওয়্যার ফার্মে কাজ করতেছেন, ধরেন সেই সফটওয়্যার ফার্মটা কিছু সেনসিটিভ ডাটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, কিছু মানুষের ইনফরমেশন নিয়ে কাজ করতেছে। বা ধরেন আপনি একটা ক্লায়েন্ট আসছে আপনাকে আপনাকে অনেকগুলো তার ডাটা দিছে, দিয়ে বলছে যে এই ডাটাগুলোর জন্য কিছু একটা করে বানাতে, যেটা হচ্ছে ডাটাগুলোকে ইউজ করা। তো আপনি কি এখন তার কনফিডেন্সিয়ালিটি এবং আপনার যে যে প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করতেছেন সেটার কনফিডেন্সিয়ালিটি, এইটা আপনাকে রক্ষা করতে হবে। ধরেন আমি আমার প্রতিষ্ঠানের কনফিডেন্সিয়াল ফাইল আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, বা আমার ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ফাইল আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। তো এই জিনিসটা আমাদের মধ্যে থাকা লাগবে, কনফিডেন্সিয়ালিটি। বুঝা গেছে? কিছু বলেন বুঝা গেলে? জি ম্যাম, বুঝে গেছি। আচ্ছা, জি ম্যাডাম। এরপরে হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স কি? কম্পিটেন্স হচ্ছে ইঞ্জিনিয়ার শুড নট misrepresent their level of competence. They should not knowingly accept work which is out with their competence. এখন ইঞ্জিনিয়াররা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অবশ্যই কি করবে না, তারা যতটুকু পারে তার থেকে বেশি বাড়ায় তাদেরকে রিপ্রেজেন্ট করবে না, ঠিক আছে? তাদের দক্ষতা যতটুকু আছে সেভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করবে। আমি আমার কোম্পানিতে যা বলবো না যে আমি এই করতে পারি, আমি এত বড় ডাটা নিয়ে কাজ করতে পারি, আমি এটা নিয়ে কাজ করতে পারি, ওটা নিয়ে কাজ করতে পারি, যেগুলো আমি অ্যাকচুয়ালি পারি না, এগুলো আমি বলবো না। আমার জানতে হবে যে আমি কতটুকু করতে পারি, আমার অ্যাবিলিটি কতটুকু, এবং সেই অনুযায়ী আমাকে কাজ অ্যাকসেপ্ট করতে হবে। এটা গেল হচ্ছে কম্পিটেন্স। এরপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিক আছে? এখন ইঞ্জিনিয়ার শুড বি অ্যাওয়ার অফ লোকাল ল governing all the intellectual property such as patents, copyright, etc. ঠিক আছে? কপিরাইটের জিনিসটা এখানে আসছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা কপিরাইট যেগুলো আছে সেগুলো এমনি এমনি ইউজ করতে পারবো না। They should be careful to ensure that the intellectual property of employers and clients is protected. ঠিক আছে? ক্লায়েন্ট এবং আমার যে ফার্মে আমি কাজ করতেছি তাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলা, সেগুলো আমাকে প্রোটেক্ট করতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার মিস ইউজ। দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুড নট ইউজ দেয়ার টেকনিক্যাল স্কিল টু মিস ইউজ আদার পিপলস কম্পিউটার্স। যেমন আমি হচ্ছে কিছু একটা করে অন্যের কম্পিউটারে ভাইরাস স্প্রেড করে দিলাম, এই টাইপের কিছু একটা করলাম, এগুলো করা যাবে না। তারপরে ধরেন আমি কোন একটা ব্যাংকের হ্যাক করে ফেললাম, ব্যাংকের ওয়েবসাইটটাকে হ্যাক করে ফেললাম, এগুলো হচ্ছে কম্পিউটার মিস ইউজের মধ্যে পড়ে। এগুলো অবশ্যই আমাকে, যদি আমি একজন ভালো প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমাকে এগুলো করা যাবে না। এরপরে হচ্ছে ACM IEEE কোড অফ এথিক্স। তো IEEE কিছু কোড অফ এথিক্স আছে, এগুলো যদি আমরা একটু দেখি। The professional societies in the US have cooperated to produce a code of ethical practice. Members of this organization sign up to the code of practice when they join. The code contains 8 principles related to the behavior of decision made by professional software engineers. আচ্ছা, তার মানে কি কিছু কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলো হচ্ছে আমাদের সবাইকে মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে IEEE কোড অফ এথিক্স দিছে, 8টা পয়েন্ট দিছে। তো ফার্স্টে কি দেওয়া আছে দেখেন, পাবলিক। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট কনসিস্টেন্টলি উইথ দ্য পাবলিক ইন্টারেস্ট। তো আমাদের যেটা করতে হবে, আমাদের পাবলিক ইন্টারেস্টকে বা পাবলিকের যে ডিমান্ড বা চাওয়া পাওয়া, তাদের কল্যাণে কাজ করতে হবে। এরপরে আছে দেখেন ক্লায়েন্ট এন্ড এমপ্লয়ার। Software engineers shall act in a manner that is in the best interest of their client and employer consistent with public interest. এখন ধরেন আপনার ক্লায়েন্ট আসছে আপনার কাছে, সে হচ্ছে ধরেন কিছু একটা রিকোয়ারমেন্ট দিছে। এখন আপনার
যদি উপর থেকে আপনার সফটওয়্যার কোম্পানি থেকেও বলে যে আপনি কোন রকম এই জিনিসটা বানায় দেন বা খুব ভালো করে বানাইতে হবে না, কোন রকম বানায় দেন যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে কম টাকা দিচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি দেখতে হবে যে এর মধ্যেও কিভাবে আমি আমার ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টটা রাখতে পারি, ঠিক আছে, আর আমার আমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছি তাদের কমান্ডো মেনে আমি কিভাবে বেস্ট প্রোডাক্টটা আমার ক্লায়েন্টকে দিতে পারি এবং সেটা যাতে পাবলিক ইন্টারেস্টের সাথেও যায়, তার মানে হচ্ছে মানুষের কল্যাণে কাজ করতেছি আমি। এরপরে হচ্ছে প্রোডাক্ট। Software engineer shall ensure that their products and related modification meet the highest professional standard possible. So ওইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে প্রোডাক্ট ডেলিভার করতেছি সেটা যাতে কোয়ালিটিফুল হয়। এরপর আসতেছে হচ্ছে জাজমেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার shall maintain integrity and independence in their professional judgment. তো নিজের কাছে একটা জাজমেন্ট থাকা লাগবে যে আমি যে কাজটা করতেছি সেটা ঠিক কিনা, বা আমি আমার সর্বোচ্চ প্রয়োগ করতেছি কিনা, আমার যে সফটওয়্যার ফার্মে আমি কাজ করতেছি সেখানে আমি আমার সর্বোচ্চটা প্রয়োগ করতেছি কিনা, সেই জাজমেন্ট গুলো থাকা লাগবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স এন্ড লিডার্স শ্যাল সাবস্ক্রাইব টু এন্ড প্রমোট অ্যান ইথিক্যাল অ্যাপ্রোচ টু দ্য ম্যানেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স। তো ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজার্স আর লিডার কি করবে, একটা ইথিক্যাল অ্যাপ্রোচ অফ ম্যানেজিং সফটওয়্যারস এন্ড ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স। এখানে তেমন করে বলার কিছু নাই, ইথিক্যালি ম্যানেজ করতে হবে সব। এরপর হচ্ছে প্রফেশন। Software engineers shall advance the integrity and reputation of the profession consistent with public interest. আচ্ছা, এখানেও বলার তেমন কিছু নাই। এরপর হচ্ছে colleagues. Software engineers shall be fair to support to and supportive to of other colleagues. ধরেন আপনার অনেক কলিগ থাকবে, যখন আপনি কাজ করবেন দেখা যাচ্ছে যে আপনার একটা কলিগ কিছু বুঝতেছে না বা প্রবলেমে পড়ছে, সে আপনার কাছে হেল্প চাইতে আসলো, তখন আপনি যদি বারবার তাকে বলে দেন না আমি বিজি আছি হেল্প করতে পারবো না, তো এই অ্যাটিটিউড থাকা যাবে না। আপনি যখন বিজি থাকবেন না আপনাকে অবশ্যই আপনার কলিগকে হেল্প করা লাগবে। দেন সেলফ বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, যে আমাকে প্রতিদিনই নিজের অ্যাবিলিটিকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে, যাতে আমি এই প্রফেশনে একটা বেস্ট কন্ট্রিবিউশন করতে পারি। So software engineers shall practice in lifelong learning regarding the practice of their profession and shall promote ethical approach to the practice of profession. নিজেকে দিন দিন আপগ্রেড করতে হবে, ঠিক আছে, নিজের ইউটিলিটিটা বাড়াতে হবে। তো এখন দেখেন ইথিক্যাল ডিলেমাস আসছে। ইথিক্যাল ডিলেমাস কি, ধরেন আপনি আপনাকে কোন একটা কাজ করতে বলতেছে সিনিয়র ম্যানেজমেন্ট, যেটা আপনার এথিক্স এর সাথে যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে বলছে যে your employer act in an unethical way and release safety critical system without finishing the testing of the system. তো আপনাকে অ্যাকচুয়ালি উপর থেকে বলা হইতেছে যে কাজ করো, এই যে সফটওয়্যারটা আমরা বানাইছি এটা হচ্ছে টেস্ট করা ছাড়াই আমরা দিয়ে দিই, ঠিক আছে, কিন্তু ওই সফটওয়্যারটা কি সেফটি ক্রিটিক্যাল, ঠিক আছে, এর মধ্যে অনেক সেফটি রিলেটেড ইস্যু আছে যেটা আপনার টেস্ট করা দরকার ছিল, তখন আপনি কি করবেন বলেন তো? কোম্পানির অথরিটির কথা শোনা যাবে না ম্যাডাম। আপনি যদি সরাসরি বলে দেন না আমি করবো না, তাহলে কি আপনার চাকরি থাকবে? থাকবে না। তাইলে কি ওয়ে থাকতে পারে? গোপনে নিজেই করা লাগবে আর কি, এছাড়া আর উপায় কি? এটা তো ভালো প্র্যাকটিস হইলো না, তাই না? এখানে যে কাজটা করা যায় যে আপনি আপনার ইয়াকে বলবেন, ধরেন আপনার যে সিনিয়র যারা আছে তাদেরকে অ্যাকচুয়ালি আপনি আপনার পয়েন্ট রাখতে পারেন, আপনি বুঝাতে পারেন যে স্যার আমি যদি এই সিস্টেমটা আমার সেফটি ক্রিটিক্যাল, তো স্যার আমি যদি সেফটি টেস্ট গুলা না করে আমি সফটওয়্যার ডেলিভার করে দেই, তাহলে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আমাদের কোম্পানিরই কি হবে, রেপুটেশনে এফেক্ট পড়বে। তো আপনি আপনার সিনিয়রদের আপনার এথিক্স দিয়ে কনভিন্স করার ট্রাই করবেন, বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদেরকে কনভিন্স করার ট্রাই করবেন, ঠিক আছে, এটা হচ্ছে কি গুড প্র্যাকটিস।
এরপর হচ্ছে পার্টিসিপেশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ মিলিটারি ওপেন্স। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা ডিলেমা থাকে, যেমন ধরেন মিলিটারি ওয়েপন্স বা নিউক্লিয়ার সিস্টেমে যদি আপনি কাজ করতে চান, তো এখানে একটা ডিলেমা, ইথিক্যাল ডিলেমা চলে আসে। এরপরে হচ্ছে কেস স্টাডিজ। তো আপনাদের বইতে হচ্ছে 3টা কেস স্টাডিজ দেওয়া আছে, ঠিক আছে, যে একটা প্রবলেম দেওয়া আছে এবং কিভাবে আমরা সেই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারি, মানে ওভারঅল একটা ডিজাইন করতে পারি এটা। তো 3টার মধ্যে একটা অ্যাকচুয়ালি আমরা দেখবো, আর বাকি 2টা আমরা নিজেরা দেখে নেব বই থেকে। তো যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ইনসুলিন পাম্প। তো এই সিস্টেমটা কি করতেছে, এটা একটা এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম মানে বুঝছেন, এটা হচ্ছে হার্ডওয়্যার সহ সফটওয়্যার একটা নির্দিষ্ট কাজ করবে, বুঝা গেছে? জি ম্যাডাম। হ্যাঁ, so embedded system is an insulin pump used by diabetics to maintain blood sugar control. ধরেন একটা ইনসুলিন পাম্প নামে আপনি একটা জিনিস তৈরি করছেন, যেটা কি করবে, ধরেন ডায়াবেটিস রোগী যারা আছে তাদের ব্লাডের ইনসুলিনটা মাপবে। যেমন ডায়াবেটিস রোগী যারা আছে এখন তাদের যদি ইনসুলিন লেভেল কমে যায় তাহলেও ঝামেলা হয়, আবার বেড়ে গেলেও কি হয়, মানে ব্লাড সুগার আর কি, ব্লাড সুগার বেড়ে গেলেও ঝামেলা হয়, আবার কমে গেলেও কিন্তু ঝামেলা হয়। ব্লাড সুগার বেড়ে গেলে আমাদেরকে কি দেওয়া লাগে, ইনসুলিন দেওয়া লাগে, তাই না? জি ম্যাডাম। এখন এই সিস্টেমটা কি করবে, এই সিস্টেমটা হচ্ছে আপনার ধরেন কিছু টাইম পর পরই আপনার, আমরা পরের ইয়াতে যাই তাহলে আমরা বুঝবো, যে কালেক্টস ডাটা ফ্রম ব্লাড সুগার সেন্সর এন্ড ক্যালকুলেটস দ্য অ্যামাউন্ট অফ ইনসুলিন রিকোয়ার্ড টু বি ইনজেক্টেড। সো ওইখানে অ্যাকচুয়ালি আমাদের ম্যানুয়ালি কিছু করা লাগতেছে না, আমরা যদি ওটার সাথে কানেক্টেড থাকি তাহলে আমাদের ব্লাড স্যাম্পল থেকে ব্লাড সুগার ক্যালকুলেট করবে এবং সেই অনুযায়ী কতটুকু ইনসুলিন আমার এখন লাগবে ইনজেক্ট করা সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে। এরপর ক্যালকুলেশন বেসড অন দ্য রেট অফ চেঞ্জ অফ ব্লাড সুগার লেভেল। তো ব্লাড সুগার লেভেলের উপর ডিপেন্ড করে অ্যাকিউরেট ক্যালকুলেশন করবে যে কতটুকু আমার ইনসুলিন দেওয়া লাগবে। সেন্ড সিগন্যাল টু দ্য মাইক্রো পাম্প নামে একটা পাম্প আছে, যেটা হচ্ছে ধরেন ইনসুলিন পাম্প করে আর কি আমাদের শরীরের ভিতরে। সো টু ডেলিভার দ্য কারেক্ট ডোজ অফ ইনসুলিন, তার মানে কি আমাদের শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে সেন্স করে সেটার থেকে ব্লাড সুগার কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ ইনসুলিন হচ্ছে আপনাকে বলে দিবে যে এই অ্যামাউন্ট অফ ইনসুলিন হচ্ছে লাগবে, এবং সেই অনুযায়ী যে মাইক্রো পাম্পটা আছে অতটুকু ইনসুলিন অ্যাকচুয়ালি বের করে আপনার শরীরে পুশ করে দিবে। তো এটা হচ্ছে অটোমেটেড হয়ে গেল, আমার চিন্তা করতে হইতেছে না যে আমি মাপবো, মেপে অ্যাকচুয়ালি কতটুকু ডোজ আমার দেওয়া উচিত, এগুলো আমি নিজে বের করব, এগুলো অ্যাকচুয়ালি আমার ওই ইনসুলিন পাম্পটাই বের করে দিবে, এই সিস্টেমটাই বের করে দিবে। এখন সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, তো এটা একটা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, ঠিক আছে। এখন লো ব্লাড সুগার যদি থাকে তাহলে দেখা যায় যে ব্রেন মালফাংশনিং হয়, কোমা হয়, ডেথ, এগুলো হয়। তো যখন লো সুগার থাকবে তখন কি আমি ইনসুলিন দিব? জি না ম্যাম। তখন দিলে তো আরো খারাপ অবস্থা হবে না? আবার যখন হাই ব্লাড সুগার থাকবে তখন যদি আমি ইনসুলিন না দিই তখনও একটা লং টার্ম কনসিকুয়েন্স হতে পারে, যেমন চোখের বা কিডনির ড্যামেজ হতে পারে। তো এটা হচ্ছে সেফটি ক্রিটিক্যাল। একটু উল্টাপাল্টা যদি করে এই সিস্টেমটা তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, এরপরে দেখেন যে এই হার্ডওয়্যার আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি আপনাদের দেখানো হয়েছে। তো এখানে হচ্ছে ইনসুলিনের ইয়াটা আছে, তো নিডল অ্যাসেম্বলি, দেন হচ্ছে সেন্সর কি করবে, ওই যে ব্লাড থেকে ব্লাড সুগার হচ্ছে দেখবে, দেখার পরে হচ্ছে কন্ট্রোলারের কাছে বলবে, বা এখানে ক্লক আছে, অ্যালার্ম আছে যে কতক্ষণ পর পর অ্যাকচুয়ালি চেক করবে সেটা দেখার জন্য। দেন 2টা ডিসপ্লে আছে, ঠিক আছে, ডিসপ্লেতে দেখাবে যে আপনার ব্লাড সুগার এতটুকু এবং আপনার এতটুকু দরকার হচ্ছে ইনসুলিন দরকার। দেন কন্ট্রোলার এর কাছে যখন এসব ডেটা আসবে তখন কন্ট্রোলার হচ্ছে পাম্প যেটা সেটা হচ্ছে আপনার ইনসুলিন কতটুকু নেওয়া লাগবে সেটাকে হচ্ছে আপনার নিয়ে আসবে পাম্প করে। আর নিডল অ্যাসেম্বলি, নিডল লাগানো থাকবে, এরপরে হচ্ছে আপনার যতটুকু ইনসুলিন দরকার ততটুকু হচ্ছে আপনাকে পুশ করে দিবে।
এরপরে যদি আমরা এটার অ্যাক্টিভিটি মডেলটা দেখি তাহলে দেখেন ফার্স্ট হচ্ছে ধরেন এখানে আমার ব্লাড সেন্সরটা কাজ করবে, ব্লাড নিয়ে ও অ্যাকচুয়ালি দেখবে, অ্যানালাইজ দ্য সেন্সর রিডিংটা দেখা লাগবে, এরপর ব্লাড সুগার ক্যালকুলেট করা লাগবে। তো ব্লাড সুগার ক্যালকুলেট করে তার উপর কি করা লাগবে, আমাদের কতটুকু ইনসুলিন লাগবে সেটাকে অ্যাকচুয়ালি মেজার করা লাগবে। এবং এখানে আমরা আগের লগও ইউজ করতে পারি যে আগে এতটুকু থাকলে আমরা কতটুকু ইনসুলিন অ্যাকচুয়ালি ইউজ করছি, আগের যে ইনসুলিন লগটা আছে সেখানে, ওখান থেকে আমরা ইনফরমেশন নিতে পারি। এরপরে আমি ইনসুলিন ডোজটা অ্যাকচুয়ালি ঠিক করব যে কতটুকু ইনসুলিন আমি দিব। তো যতটুকু ইনসুলিন দিব এইটা আমি আবার লগে রেখে দিব যে হ্যাঁ এই টাইমে আমি এতটুকু ইনসুলিন তাকে দিছি, এই কন্ডিশন ছিল তার, তো এটা রেখে দিব। দেন ইনসুলিন ডোজ কি করবে, কম্পিউট পাম্প কমান্ডস, এখন হচ্ছে পাম্প করতে হবে, যতটুকু ইনসুলিন দরকার সেটুকু পাম্প করে দিতে হবে। তো কম্পিউট পাম্প কমান্ডস, তারপর হচ্ছে পাম্প করবে কন্ট্রোল ইনসুলিন পাম্প, তো ইনসুলিন পাম্পকে কন্ট্রোল করা হবে। দেন ইনসুলিন পাম্প কি করবে, যতটুকু দরকার ততটুকু অ্যাকচুয়ালি দিয়ে দিবে। সো এটা একটা এমবেডেড সিস্টেমে কিভাবে আমরা যে আমার একটা প্রবলেম ছিল সেটাকে কিভাবে স্টেপের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি করলাম, কমপ্লিট করলাম, এবং সেটা আর্কিটেকচারাল ডিজাইন কেমন ছিল সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে কোন একটা প্রবলেম, যেমন এখানে আমাদের প্রবলেমটা কি ছিল, আমাদের রোগী বলতেছিল যে আমার ব্লাড সুগার অনুযায়ী যাতে অটোমেটিক ভাবে আমাকে ইনসুলিন দিয়ে দেয়। আমি ব্লাড সুগার মাপতে পারবো না, আমি ইনসুলিন নিয়ে ক্যালকুলেশন বুঝি না, আমার সাথে লোকজনও নাই, তো আমার এমন একটা মেশিন দরকার যে আমার টেক কেয়ার করবে। তো এটা ছিল আমাদের রিয়েল লাইফ প্রবলেম। তো এইটাকে আমরা কিভাবে ধাপে ধাপে কিভাবে কি অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারবো, এই জিনিসটা হচ্ছে আমার ডিজাইনটা, আমাদের অ্যাক্টিভিটি ডিজাইনটা, যে কিভাবে অ্যাকচুয়ালি সিস্টেমটা কাজ করবে সেটার একটা আইডিয়া আমাদের কাছে শুরু থেকেই থাকতেছে, এবং এই আইডিয়া যদি থাকে তখন আমরা এটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে আরো এই যে কিছু দেওয়া আছে, ইউজ কেস দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন বই থেকে। তো চ্যাপ্টার 1 অ্যাকচুয়ালি শেষ, আমরা এই পরদিন থেকে খুব সম্ভবত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা দেখব। কার কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টারটায় অনেক টাইম নেওয়া হয়েছে কারণ শুরু থেকেই যে ফান্ডামেন্টাল জিনিসপত্র এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু ডিটেইলসে আলোচনা করার জন্য, একটু সহজ ভাষায় আলোচনা করার জন্য এটা করা হয়েছে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিব। ম্যাডাম ওই যে ইথিক্যাল লটা বুঝলি না ম্যাডাম, আবার